সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও প্রীতি। হঠাৎ করে সেনা প্রধান আগামীকাল একটা জরুরি সভা আহ্বান করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত একটা নোটিশও আমাদের হাতে চলে আসছে। তো হঠাৎ করে সেনাবাহিনী অ্যাড্রেস করার জন্য কারণটা কি সেনা ক্যান্টনমেন্টের ভিতরে, এবং এখানে এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে কোনো শুধুমাত্র এখানে আসলে অফিসাররা অংশগ্রহণ করবে, সমস্ত জিওসি এবং সিনিয়র অফিসাররা অংশগ্রহণ করবে। পাশাপাশি বলা হচ্ছে এই মিটিং চলাকালীন সময়ে মোবাইল যাতে কেউ নিয়ে আসতে না পারে, কোনো রেকর্ডিং যন্ত্র যেন কেউ নিয়ে আসতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য এক স্পেশাল একটা গ্রুপও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই এই কর্মসূচিতে, এই অ্যাড্রেসে, এই বৈঠকে, জরুরি বৈঠকে কারা কারা থাকবে, এখানে পদাতিক ডিভিশন, ইনফ্যান্ট্রি ডিভিশন, সিগন্যাল ডিভিশন সবাই এখানে থাকবে। এবং যাদেরকে বলা হচ্ছে, মূলত এখানে কয়েকটা ব্রিগেডের নাম উল্লেখ করা হয়েছে, যেমন ৭ পদাতিক ডিভিশন বরিশাল সেনানিবাস, ৯ পদাতিক ডিভিশন সাভার সেনানিবাস, ১০ পদাতিক ডিভিশন রামু সেনানিবাস, ১১ পদাতিক ডিভিশন বগুড়া সেনানিবাস, ১৭ ডিভিশন সিলেট সেনানিবাস, ১৯ পদাতিক ডিভিশন শহীদ সালাউদ্দিন সেনানিবাস, ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম সেনানিবাস, ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লা সেনানিবাস, ৫৫ যশোর সেনানিবাস, ৬৬ রংপুর সেনানিবাস, তারপর আর্ম ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড সেনানিবাস, ময়মনসিংহ সেনানিবাস, ভাটিয়ারি, জালালাবাদ, রাজেন্দ্রপুর, চট্টগ্রাম, ফরিদাবাদ। অর্থাৎ এখানে দপ্তর ৯৯ কম্পোজিট। এখানে মোটামুটি বলতে গেলে সমস্ত ক্যান্টনমেন্টের সমস্ত সেনানিবাসগুলোকে এই তলব করা হয়েছে। এবং এখানে আরো একটা জিনিস বলা হচ্ছে, সবাইকে কমব্যাট পোশাক পরে আসতে হবে। তার মানে কোনো একটা কিছু যে হতে যাচ্ছে আগামীকাল, কোনো একটা, আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি সেনা প্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি সবকিছু গুছিয়ে ফেলেছে। তো হঠাৎ করে কালকের এই বৈঠকের বিষয়ে যতটুকু জানতে পারছি, যে এখানে তাদের খুব গোপন একটা পরিকল্পনা, সিদ্ধান্ত হবে। বোঝা যাচ্ছে, স্বভাবতই বোঝা যাচ্ছে যে এটা আসলে রাষ্ট্রীয় ব্যাপারে এখানে আলোচনা হবে। এটা বলার অপেক্ষা রাখেন। আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার। আপনার কাছে জানতে চাইবো, হঠাৎ করে সেনা প্রধানের এই বৈঠক আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা সেনাবাহিনীর একটা রেগুলার, আমি মনে করি, বৈঠক বা সেনাপ্রধান। তবে এইভাবে সমগ্র দেশের সেনা অফিসারদেরকে নিয়ে অফিসার্স অ্যাড্রেস কিন্তু আগেও হয়েছে, এটা আবারও হচ্ছে। নিশ্চয়ই কোনো মূল্যবান বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে ওয়াকারুজ্জামানকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি জানেন যে নির্বাচনের একটা ডেট কিন্তু তিনি বলেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু নির্বাচনটা এখন পর্যন্ত ইউনূসের যে আচরণ দেখা যাচ্ছে তাতে কিন্তু সেই অনুযায়ী হচ্ছে না। এবং সেক্ষেত্রে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মাঠে আছে, এবং এই মাঠে থাকাতে কিন্তু নানান ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, এবং সেনাবাহিনীর যে রেগুলার প্র্যাকটিস সেটাও কিন্তু সমস্যা হচ্ছে। সুতরাং সেই সব ক্ষেত্র মিলে, সবকিছু মিলে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে, সামনের ভূমিকাটা কি হবে, এবং নির্বাচন কি ডিসেম্বরের মধ্যেই কি কমপ্লিট সেনাবাহিনী এখনো চায় কি চায় না, আমার মনে হয় এই ধরনের একটা সিদ্ধান্ত আসবে। এর চেয়ে বড় সিদ্ধান্ত বা আরো বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। আমি মনে করি ওয়াকারুজ্জামান যে কাজটা করছে, সে সমস্ত অফিসারদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে সে জাতীয় ডিসিশন গুলো নিচ্ছে, এবং এবারও একটা ভালো বা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, জাতির কল্যাণে একটা ডিসিশন নিবে বলে আমি মনে করি বা আশা করি। হ্যাঁ, সুন্দর বলেছেন। সকাল 10, 10:30 এই বৈঠকটা আহ্বান করেছে, এবং সবাইকে কমব্যাট পোশাক পরে আসার জন্য, এবং বিশেষ করে যেটা বলা হচ্ছে যে কেউ যেন মোবাইল নিয়ে ঢুকতে না পারে। তাও কারা? এখানে ছোটখাটো কোনো অফিসার নয়, এদের বলা হচ্ছে অসামরিক অর্থাৎ বেসামরিক উচ্চপদস্থ যে সমস্ত অফিসাররা আছে, পাশাপাশি জিওসিরা এখানে থাকবে। অর্থাৎ সিনিয়র কর্মকর্তারাই এই বৈঠকটা মূলত পক্ষে দেশের নীতি নির্ধারণী নিতে যারা উপস্থিত হয়, সে সমস্ত অফিসাররাই এখানে থাকবে, ব্রিগেড কমান্ডাররা থাকবে, সে কথাটাও কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে সকল অফিসাররা আসবে, এবং এখানে মেজর জেনারেল বা তদূর্ধ্ব যারা আছে, ব্রিগেডিয়ার জেনারেল, তারাও থাকবে। এবং এখানে আমি মনে করি যে লাস্ট যে কমব্যাট বৈঠকটা হয়েছিল সমস্ত অফিসারদের নিয়ে, যে অফিসার্স অ্যাড্রেসটা হয়েছিল, এটাও ঠিক সেরকম একটা অফিসার্স অ্যাড্রেস হবে। এবং জাতীয় স্বার্থে আমি মনে করি সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বিশেষ করে মব জাস্টিস এবং আইনকে সঠিক পথে চালানো, এবং বাংলাদেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, ইউনূস সরকারের ব্যর্থতা। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো এই যে জুলাই মাসের মধ্যে যে জুলাই প্রক্লামেশন ডিক্লারেশন করতে যাচ্ছে জঙ্গি ইউনূস, সেক্ষেত্রে তো সেনাবাহিনী, বিমান বাহিনী প্রধান কেউ থাকবে না। সেক্ষেত্রে কি ইউনূস সামরিক অফিসারদের নিয়ে কোনো সলা পরামর্শ করে ইউনূসের বিরুদ্ধে কোনো কি অ্যাকশন পরিকল্পনা করছে?
এখন এটা বলা যাচ্ছে না। আপনি শুধু সেনাবাহিনী প্রধানের কথা কেন বলছেন? আমি তো মনে করি যে জুলাই প্রক্লেমেশন যদি হয় তাহলে সেনাবাহিনী, বিমান বাহিনী, কোন বাহিনী থাকবে না। সকল বাহিনী নতুন করে রিঅ্যারেঞ্জমেন্ট হতে হবে বা নতুন একটা ফরমেশনে আসতে হবে। সেক্ষেত্রে কে কোথায় যাবে, কে থাকবে, কে থাকবে না, পুরো সেনাবাহিনী, বিমান বাহিনী সবকিছু বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে এবং বাংলাদেশও একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে আমি মনে করি। এবং বাংলাদেশের সংবিধানের সমস্ত কিছু যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে রাষ্ট্রপতি হতে শুরু করে ইউনূসও সরে যাবে। কিন্তু ইউনূস পরবর্তী যে কাজটা করতে যাচ্ছে, হয়তো সে রাষ্ট্রপতি হতে যাচ্ছে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাচ্ছে বা নাহিদকে প্রধানমন্ত্রী করতে যাচ্ছে। কারণ বিএনপির মাথায় তো টুপি অলরেডি পরে দিয়েছে এবং বিএনপি কে ধ্বংস করার যা যা মেটিকুলাস প্ল্যান সেটা তো করে ফেলছে। এবং আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে এখন বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে। তার মানে বিএনপির রাজনীতিটা কিন্তু মোটামুটি শেষ করে দিয়েছে। সুতরাং এখন যদি তারা রাষ্ট্রপতি হয়, ইউনূস রাষ্ট্রপতি হয় আর নাহিদ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কিছুই কথা থাকবে না। আর এই সেনাবাহিনীর মধ্যে দেখা যাবে যে বিশাল অংশ তাদেরকে চাকরি বাকরি সব স্যাক করে দেওয়া হবে। এবং আপনি একটা জানেন সরকারি কর্মকর্তাদের আইনটাকে পরিবর্তন করা হয়েছে। এখন তাদেরকে এই যে 5 জন ইয়েকে অলরেডি এক নোটিশে সরিয়ে দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ টোটালি একটা বিশৃঙ্খলা যাবে। এখন দেখার বিষয় সেনাবাহিনী আসলে বাংলাদেশকে রক্ষা করে কি রক্ষা করে না। বাংলাদেশকে করিডোর এবং বন্দর বিক্রির ক্ষেত্রে তারা পক্ষে ভূমিকা রাখে না বিপক্ষে ভূমিকা রাখে। সেনাবাহিনীর কাছে আজকে একটা বড় প্রশ্ন চলে আসছে যে সেনাবাহিনী দেশের পক্ষে থাকবে নাকি জঙ্গিদের পক্ষে থাকবে। হ্যাঁ, এখানে আরো একটা পণ্য অনেকদিন ধরে মুক্তিযুদ্ধের পক্ষ এবং হিজবুতি জামাতি আর একটা পক্ষ একটা চাপা উত্তেজনা, চরম বিতৃষ্ণা ভিতরে কাজ করছিল সেনাবাহিনীর ভিতরে, যার কারণেই অনেকেই বলছিল আমরা যে খবরগুলো পাচ্ছিলাম ওয়াকারের পক্ষে একা এগুলাকে মিটিগেট করা সম্ভব হচ্ছিল না। এবং মোটামুটি আজকে কালকে একটা আমরা সংবাদ পেয়েছি, সোর্স আমাদেরকে বলেছে মোটামুটি ওয়াকার সবকিছু গুছিয়ে ফেলেছে। অর্থাৎ এই প্রক্লামেশনের বিরুদ্ধে একটা ওয়াকার অবস্থান নেবে, যার কারণে এই সমস্ত পদাতিক ডিভিশন এবং ইনফ্যান্ট্রি ডিভিশন এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন সবাইকে এখানে কমব্যাট পোশাক পরে আসতে বলা হচ্ছে। বিশেষ করে আমি যেটা বলছি যে ক্যান্টনমেন্টের জিওসিদেরকে আসার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এটা কিন্তু অন্যান্য সময় আপনি যেমনটা বলছিলেন যে বৈঠকগুলো অ্যাড্রেস হয়, সেটা হচ্ছে এটা একটু আলাদা হিসেবে দেখছি। কারণ এখানে আমরা আগের চিঠিগুলোর সাথে যদি চিঠিগুলো মিলাই তাহলে দেখা যাবে এখানে শুধু সিনিয়র অফিসারদেরকেই কল করা হয়েছে এবং বিশেষ করে জিওসিদের কথা বারবার বলা হচ্ছে। তার মানে ব্রিগেড কমান্ডারদেরকে বারবার কথা বলা হচ্ছে। তার মানে এদেরকে নিয়েই ওয়াকার কোনো একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এখন আমরা যে খবরটা পাচ্ছি যে একটা ওয়াকার মোটামুটি গুছিয়ে ফেলেছে, সুতরাং এই সিদ্ধান্তটা ইউনূসের বিপক্ষে যাবে এরকম একটা ধারণা পাচ্ছি। সে ব্যাপারে আপনার মতামত কি? আমিও আশা করি। তবে আমি এটার সাথে আপনার সাথে একটা কথা বলতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলা সেনা প্রধান এবং বিমান বাহিনী বা অন্যান্য বাহিনীর প্রধান যারা আছেন বা বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে বলতে চাই, এনাফ ইজ এনাফ। ইউনূস এই দেশটাকে ধ্বংসের যথেষ্ট পরিমাণ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখান থেকে আপনারা একমাত্র পারেন এই দেশকে রক্ষা করতে। সুতরাং আপনারা সেনাবাহিনীর যারা অফিসারগণ আছেন, যারা এই দেশের সূর্য সন্তান আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব যে এই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং উপযুক্ত পদক্ষেপ নেবেন, সঠিক পদক্ষেপ নেবেন এবং এই জঙ্গিদের উৎখাত করে বাংলাদেশ যে ইমাজিন টাইগার ছিল, বাংলাদেশ যে উদীয়মান সূর্য ছিল পৃথিবীতে, সেই জায়গাটাতে আবার জানি যেতে পারে। অন্তত সেই জায়গাতে আপনার ভূমিকা রেখে ইতিহাসে আপনাদের নাম সুনাম অক্ষুণ্ণ রাখবেন, বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন, এটা আমরা আশা করব। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমিও এই এমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশ যে একটা রাস্তায় ছিল সেটা গতিচ্যুত হয়ে কলকারখানা, শিল্প কারখানা, দেশের জিডিপির প্রবৃদ্ধি সবকিছু নিম্নগামী। 2 দিন পরে আপনাদের বেতনও হয়তো জুটবে না। তাই আপনাদের কাছে আবারও আমাদের উদাত্ত আহ্বান জানাবে, দেশকে আবার রেল লেনে তুলেন, একটা সুন্দর প্রক্রিয়া, সাংবিধানিক আইনি ধারা অব্যাহত রেখে, যাতে করে আপনাদের অস্তিত্ব বিলীন না হয়। না হলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ আধার হালদার, আপনাকেও।